সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত কোথাও কেউ নেই উপন্যাসটির ৫০ পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। বাকের ঠিক করল আজ বিকেলে ও বাড়িতে যাবে। ব্যাপারটা তলিয়ে দেখা দরকার। ২টি মেয়ে ছিল, কদিন ধরে দেখা যাচ্ছে ৩টে মেয়ে। ৩ নম্বরটি বেঁটে ধরনের, মোটাসোটা। তবে এ অন্য দুজনের চেয়েও সুন্দর। গায়ের রং সোনার মতো, মাথা ভর্তি চুল। এর সঙ্গে মুখোমুখি দেখা হয়েছে একদিন। মুদির দোকানে এসেছিল কিশমিশ কিনতে। কালো একটা চশমায় মুখ ঢাকা। শীতের দিনের বিকেলে যখন চারদিক এমনিতেই অন্ধকার, তখন এরকম একটা কালো চশমার মানে কি? জোবেদ আলীকে জিজ্ঞেস করেছিল মেয়েটার কথা। জোবেদ আলী গম্ভীর মুখে বলেছে, ওদের চাচাতো বোন, চিটাগাঙে থাকে, বেড়াতে এসেছে। কি পড়ে? বিএ ফার্স্ট ইয়ার। এখানের দুজন, ওরা কি পড়ে? এরা আইএ পড়ে। কলেজ টলেজে তো যেতে দেখি না। ভর্তি হয়নি এখনো, ট্রান্সফার নিয়ে এসেছে। ও আচ্ছা, ভর্তি নাও হতে পারে, বাবার কাছে চলে যেতে পারে। ইরানে? না, ইরাকে। এই ইরান ইরাক ব্যাপারটাও সন্দেহজনক। পোস্টম্যানকে বাকের জিজ্ঞেস করেছিল বিদেশি চিঠিপত্র এদের কেমন আসে। পোস্টম্যান বলেছে এই ঠিকানায় এখনও চিঠিপত্র আসা শুরু করে নাই। এর মানে কি? ২ মাস হয়ে গেছে, এর মধ্যে চিঠিপত্র দিয়ে কেউ খোঁজ করবে না? সবচেয়ে যা সন্দেহজনক, মেয়ে ৩টি পাড়ার কোনো বাড়িতে এখনো যায়নি। এই বয়সের মেয়েরা দিনরাত ঘরে বসে থাকবে কেন? তাছাড়া এরা প্রচুর গয়না পরে। অবিবাহিত মেয়েরা সাজগোজ করে ঠিকই, এত গয়না পড়ে না। ব্যাপারটা নিয়ে ইয়াদের সঙ্গে আলাপ করতে পারলে ভালো হতো, কিন্তু ইয়াদ হারামজাদা বিয়ের পর ভেরুয়া নাম্বার 1 হয়ে গেছে। সেই তেজ, সেই সাহসের কিছুই নেই। মাথার মধ্যে তার শুধু সংসার ঘুরছে। সেদিন গিয়ে দেখে গামছা পরে কমট পরিষ্কার করছে। বেরিয়ে এসে বলল, কি করব বল, বউয়ের পরিষ্কার বাতিক। চাকর বাকরের হাতে দিলে কিছুই হয় না। তুই নিজের চোখে দেখ কেমন ঝকঝকে করে ফেলছি। তোর বউ কোথায়? বাপের বাড়ি গেছে, আজ ওইখানে থাকবে। আমাকে যেতে হবে, নয়তো তোর সঙ্গে জম্পেশ আড্ডা দিতাম। শালা আড্ডা দেওয়াই ভুলে গেলাম। না গেলেই হয় শ্বশুর বাড়িতে, থেকে যা, আড্ডা দেই। পাড়ায় একটা ব্যাপার হচ্ছে, এটা বলি। ইয়াদ আঁতকে উঠল, হতাশ মুখ করে বলল, কোনো উপায় নেই রে ভাই, আমি না গেলে ভূমিকম্প হয়ে যাবে। ওর আবার আমি পাশে না থাকলে ঘুম হয় না, ভূতের ভয়। অল্প বয়সের মেয়ে বিয়ে করে যা ভুল করেছি রে ভাই। রাগে গা জ্বলে যাবার মতো কথা। ইয়া ধামড়ি মেয়ে, আর বলে কিনা অল্প বয়সের মেয়ে। পাড়ার কি সমস্যা বল শুনি? অনেকদিন যাওয়া হয় না। সবাই আছে কেমন? ভালোই। নাটক হচ্ছে নাকি? বদরুলের সঙ্গে দেখা হলো। কোন বইটা নামাচ্ছিস? জানি না এখনো। তারপর বল, কি ব্যাপার? বাকে শুরু করতেই ইয়াদ তাকে থামিয়ে দিল। মুখ কাঁচুমাচু করে বলল, মেঝেতে ছাই ফেলিস না রে দোস্ত, বউ রাগ করে। দাঁড়া, অ্যাস্টে দিতেছি। কার্পেটে ছাই ফেললে তোলা মুশকিল, আটার মতো লেগে যায়। বাকেরের মুখ তেতো হয়ে গেল। কি ছিল আর কি হয়েছে? বিয়ে তো আরও মানুষে করে, কেউ কি এরকম হয়? হারামজাদার পাছায় লাথি দিয়ে মুখে দুধের বোতল ধরিয়ে দিতে হয়। ইয়া বাহারি একটা অ্যাস্ট্রে এনে রাখল। কেমন অদ্ভুত অ্যাস্ট্রে দেখলি দোস্ত, কচ্ছপের মতো, সুন্দর না? দাম কত বল দেখি। জানি না কত, আমি উঠলাম। এখনই উঠবি? কি যেন বলবি বলছিলি? আরেকদিন বলবো। আচ্ছা, আসিস আরেকদিন। বাকেরের আফসোসের সীমা রইল না।
এত পয়সা খরচ করে এখানে আসাটা ভুল হয়েছে। শালা ভেড়ুয়া, পাড়ার একটা ব্যাপার কিন্তু কোনো উৎসাহ নেই। এ কি অবস্থা! অথচ এককালে এরই আশা ভরসা ছিল। সিগারেটটা ফেলে দিয়ে বাকের গেইটে টোকা দিল। এরা একটা দারোয়ানও দেখে রেখেছে। দারোয়ানটার মধ্যে ড্যাম কেয়ার ভাব। দারোয়ান খসখসে গলায় বলল, কারে চান? গেট খোলো। কারে চান বলেন? আরে তুই তো মহামাতবর দেখতেছি, চর দিয়ে চাপার দাঁত ফেলে দিব। বাড়ি কোথায় তোর? চুপ, মুখ সামলায় কথা কন। হারামজাদা বলে কি? মেয়ে দুটির মা বের হয়ে এলেন, সাদা সিল্কের শাড়ি পরনে, চোখে রিমলেস চশমা, সিনেমার বড়লোক ছেলের মার মতো চেহারা। ভদ্রমহিলা চিকন স্বরে বললেন, কি হয়েছে খসরু? আম্মা ঝামেলা করতেছে। গেট খুলে দে। ভদ্রমহিলা এগিয়ে এসে মধুর গলায় বললেন, এসো বাবা, এসো। নতুন লোক, কার সঙ্গে কি ব্যবহার করতে হয় জানে না। বাকের খাতির যত্নের বহরে হকচকিয়ে গেল। বসার ঘরটি সুন্দর করে সাজানো, দেয়ালে 3টা জল রং ছবি, ঝুলন্ত হ্যাঙ্গারে অর্কিড, নিচু নিচু সোফা, তরমুজ আকৃতির 6টা বাতি রূপালি শিকলে ঝুলছে। বাবা, তোমাকে তো চিনতে পারলাম না। আমার নাম বাকের। ও আচ্ছা, জোবেদ আলী তোমার কথা বলেছে। নতুন এসেছেন, খোঁজ খবর নিতে আসলাম। ভালো করেছ, খুব ভালো করেছ। মেয়েগুলিকে নিয়ে একা একা থাকি। বসো বাবা, কি খাবে? কিছু খাবো না। তা কি হয়, প্রথম এসেছ। তিনি নিজেই উঠে গিয়ে মিষ্টি নিয়ে এলেন, রূপোর গ্লাসে পানি। কিন্তু মেয়েগুলি আসছে না, উঁকি ঝুঁকিও দিচ্ছে না। তুমি করে বলছি বলে রাগ করছো না তো? জি না। জোবেদ আলী বলছিল তোমরা নাকি নাটক করছো। জি। কি নাম নাটকের? নাম ঠিক হয় নাই। নাটক তো খুব খরচান্ত ব্যাপার, টাকা পয়সা জোগাড় হচ্ছে কিভাবে? চাঁদা তুলে, সবাই দিতেছে। কই, আমার কাছে তো তোমরা কেউ আসোনি। বাকের অত্যন্ত অস্বস্তির সঙ্গে সন্দেশ ভেঙে মুখে দিল, সুন্দর একটা গন্ধ সন্দেশে। বাকের কান খাড়া করে রাখলো যদি ভিতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যায়। কোনো রকম সাড়া শব্দ নেই। বাকের উঠে আসার সময় ভদ্রমহিলা তাকে 1000 টাকা দিলেন নাটকের খরচের জন্যে। বাকেরের মুখ শক্ত হয়ে গেল, রহস্য পরিষ্কার হতে শুরু করেছে। আবার এসো বাবা। জি, আসবো। নাটকে আমার খুব শখ ছিল, এখন কিছুই নেই। বেরুবার সময় দারোয়ান সালাম দিয়ে গেট খুলে দিল। বাকের এই প্রথম দেখল মেয়ে 3টি বারান্দায় এসে দাঁড়িয়েছে, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে দেখছে। তার দিকে চোখ পড়তেই 2টি মেয়ে ভেতরে ঢুকে গেল। বেটেটা শুধু দাঁড়িয়ে রইল। এদের কারো নাম জানা হলো না, জিজ্ঞেস করা দরকার। দারোয়ান গেইটে তালা লাগাচ্ছে। বাকের ফিরে এসে জিজ্ঞেস করল, মেয়েগুলির নাম কি জানো? দারোয়ান এমনভাবে তাকিয়ে রইল যেন প্রশ্নটা বুঝতে পারছে না। নাম জানো না ওদের? জি না। কি ডাকো? বড় আফা, ছোট আফা, মাইজা আফা। আচ্ছা। বেটে মেয়েটি এখনো দাঁড়িয়ে আছে। বাকের গেইটের কাছে দাঁড়িয়েই সিগারেট ধরালো। এই সিগারেটটা সে এখানে দাঁড়িয়ে শেষ করবে, দেখবে মেয়েটা কি করে। মেয়েটি ভিতরে ঢুকে গেল, শুধু দারোয়ান গেইটের ওপাশে দাঁড়িয়ে আছে। শওকত সাহেব অবাক হয়ে বললেন, আপনাকে তো চিনতে পারলাম না। আমার নাম ফজলুর রহমান।
আমি আপনাদের পাশেই থাকি, ওই যে লাল দালানটা, লোহার গেট, গেটের পেছনে কামিনী ফুলের গাছ আছে। আমি আগেও কয়েকবার আপনার বাসায় এসেছি। শওকত সাহেব খুব লজ্জা পেলেন। একই পাড়ায় পাশাপাশি থেকে চিনতে না পারাটা লজ্জার ব্যাপার। একসময় সবার সঙ্গে যোগাযোগ ছিল, এখন একেবারেই নেই। অফিসে যান, অফিস থেকে ফিরে এসে বারান্দায় বসে থাকেন। এরকম হয়ে যাচ্ছেন কেন? আমার স্ত্রীর সঙ্গে বকুলের খুব ভাব, ওরা প্রায়ই গল্পগুজব করে। আমার স্ত্রীর নাম টিনা। ও আচ্ছা, বসুন ভাই, বসুন। বয়স হয়ে গেছে, কিছু মনে থাকে না। আমাকে নাম ধরে ডাকবেন। বকুল আমার স্ত্রীকে টিনা ভাবি ডাকে। আমি বলতে গেলে আপনার ছেলের মতো। বকুলের সঙ্গে আমার ভাই সম্পর্ক। তাই নাকি? জি, কাজেই আপনিও যদি ভাই ডাকেন তাহলে ঝামেলা হয়ে যাবে। সম্পর্কটা ঠিক রাখা দরকার। ফজলু উঁচু গলায় হাসতে লাগল। শওকত সাহেব অস্বস্তি বোধ করতে লাগলেন। কি কথাবার্তা চালাবেন? কথা বলতে ইচ্ছাও করছে না, ক্লান্তি লাগছে, শরীর ভালো না, শুয়ে থাকতে ইচ্ছা হচ্ছে। তার আবার মনে হলো বয়স হয়ে গেছে, তিনি দ্রুত বুড়ো হয়ে যাচ্ছেন। আপনি বসুন, আমি বকুলকে ডেকে দিচ্ছি। ওকে ডাকার দরকার নেই, আমি আপনার সঙ্গে কথা বলতেই এসেছি। দরকারে এসেছি, একটা দরকারি কথা বলবো। বলুন। তার আগে এক কাপ চা খাবো। বাসা থেকে চা না খেয়ে বেরিয়েছি। টিনা বলল তুমি চাচার সঙ্গে কথাটা সেরে এসেই চা খাও। আমি ভাবলাম মন্দ কি। শওকত সাহেব চিন্তিত মুখে চায়ের কথা বলে এলেন। তার সাথে এমন কি কথা থাকতে পারে? পাড়ার কোনো ব্যাপার কি হতে পারে? মাঝে মাঝে হঠাৎ দু একজন মানুষ এসে পাড়া দরদি হয়ে ওঠে, ক্লাব টাপ করে। একবার কি একটা পরিচ্ছন্ন কমিটি হলো, তিনি হলেন সেই কমিটির মেম্বার। সপ্তাহখানিক এর ওর বাড়িতে চা খাওয়া ছাড়া সেই কমিটি কিছুই করেনি। একদিনের জন্যে একজন মেথর ভাড়া করে এনেছিল। সে ঘণ্টা তিনেক কোদাল দিয়ে নর্দমা নাড়াচাড়া করে 20 টাকা নিয়ে ভেগে গেল। পরিচ্ছন্ন কমিটিরও সমাপ্তি। আমি বকুলের জন্যে একটা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। শওকত সাহেব নড়ে চড়ে বসলেন, ইতস্তত করে বললেন, বকুলের বিয়ে? আমি তো ঠিক। আগে সবটা শুনে নিন, তারপর আপনার যা বলবার আপনি বলবেন। আমি এবং আমার স্ত্রী দুজনেই বকুলকে খুব পছন্দ করি। আমি ওকে দেখি নিজের বোনের মতো। ওর যাতে ভালো হয় তাই আমরা দেখব। এ ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। ফজলু থামল, কারণ বকুল চা নিয়ে ঢুকেছে। অবাক হয়ে তাকাচ্ছে তার দিকে। বকুলের চোখে স্পষ্ট ভয়ের ছাপ। বকুল, কেমন আছো? জি, ভালো। তোমার ভাবি জলপাইয়ের একটা আচার বানিয়েছে, একবার গিয়ে চেখে আসবে, নিজ দায়িত্বে চাখবে। বকুল হাসিতে যোগ দিল না, কাপ নামিয়ে রেখে চলে এলো। তার বুক টিপটিপ করছে। আজই কি সেই দিন? হয়তোবা। টিনা ভাবে বলেছিল সে নিজেই আজকালের মধ্যে প্রস্তাব নিয়ে আসবে। তা না করে কি ফজলু ভাইকে পাঠিয়েছে? ফজলু ভাই কি গুছিয়ে কিছু বলতে পারবে? সে নিশ্চয়ই সব এলেবেলে করে দেবে। কি বলতে গিয়ে কি বলবে? তাছাড়া আগেই বাবার সঙ্গে কথা বলছে কেন? আগে মুনা আপার সঙ্গে কথা বলা দরকার। মুনা আপা যদি প্রথমেই বলে না, তাহলে এ নিয়ে আর আগানোই যাবে না। যদি কোনো কারণে হ্যাঁ বলে ফেলে, তবেই শুধু বাবার সঙ্গে কথা বলা উচিত, তার আগে নয়। বকুল দরজার পাশে দাঁড়িয়ে রইল। কথাবার্তা তেমন কিছু শোনা যাচ্ছে না। ফজলু ভাইয়ের কথা দু একটা শোনা গেলেও বাবার কথা কিছুই কানে যাচ্ছে না। বাবু তার ঘর থেকে চেঁচিয়ে চেঁচিয়ে পড়ছে। এমন চেঁচিয়ে পড়লে কিছু শোনা যায়? বকুলের ইচ্ছে করছে বাবুকে গিয়ে বলে, এত চেঁচিয়ে পড়ছিস কেন, মনে মনে পড়তে পারিস না? কিন্তু বাবুকে এসব কিছুই বলা যাবে না। সে 100টা কথা বলবে।
চেঁচিয়ে পড়লে কি হয়? তোমার তো কোনো অসুবিধা হচ্ছে না। হয়তো একটা ঝগড়ায় বাঁধিয়ে বসবে। বাবু এখন কথায় কথায় তার সঙ্গে ঝগড়া বাঁধাচ্ছে। বকুল বকুল চমকে উঠল। মুনা আপা বারান্দায় এসে দাঁড়িয়ে আছে, সরু চোখে তাকিয়ে আছে তার দিকে। কি সর্বনাশ! কি করছিস এখানে? কিছু করছি না আপা। বকুল এগিয়ে এলো ভয়ে ভয়ে। তার মুখ শুকিয়ে গেছে, বুক ধকধক করছে। মুনা আপা নির্ঘাত জেরা করতে শুরু করবে। বসার ঘরে কে কথা বলছে? ফজলু ভাই। ফজলু ভাইটাকে? টিনা ভাবির হাজব্যান্ড। তুই কি আড়ি পেতে কথাবার্তা শুনবার চেষ্টা করছিলি? না আপা। না আপা মানে? আমি তো বেশ খানিকক্ষণ ধরে লক্ষ্য করছি তুই এখানে দাঁড়িয়ে আছিস। কি করছিলি? চা দিতে গিয়েছিলাম আপা। চোখ মুখ এমন লাল হয়ে আছে কেন? ব্যাপারটা কি? কিছু না আপা। তোর বিয়ে টিয়ে নিয়ে কোনো কথা? আমি জানি না আপা। বকুল এই শীতেও ঘামতে লাগলো। বড় লজ্জার ব্যাপার হয়ে গেল। তার ইচ্ছে করছে মুনা আপার সামনে থেকে ছুটে পালিয়ে যেতে, কিন্তু পা দুটি পাথরের মতো ভারী হয়ে আছে। বকুল খুব সহজভাবে হাসতে চেষ্টা করল, পারল না। মুনা আপা এখনো তাকিয়ে আছে তার দিকে। তার মুখ থমথম করছে। কেন যে দরজার পাশে দাঁড়াতে গিয়েছিল? ছেলে ডাক্তার। ছেলের বাবা নেত্রকোনা শহরের নামকরা উকিল ছিলেন, আব্দুস সোবহান সাহেব। রাজাকাররা স্বাধীনতা যুদ্ধের সময় মেরে ফেলেছে। নেত্রকোনা শহরে ওদের বিরাট বাড়ি আছে। সেই বাড়িতে ছেলের মা এবং ছোট ভাই ছাড়া আর কেউ থাকে না। ঢাকাতে মোহাম্মদপুরে ওদের একটা দোতলা বাড়ি গেছে। ৩,০০০ টাকা ভাড়া আসে বাড়ি থেকে। ছেলে দেখতে কেমন? আমার কাছে তো ভালোই মনে হয়। আপনি নিজেও তো দেখেছেন, এই বাড়িতে তো আসে। মানে অসুখ বিসুখ হলে তাকে আনা হয়। ডাক্তার জহির। শকত সাহেব অবাকই হলেন। ছেলেটিকে তার পছন্দ, ভদ্র ছেলে, বয়সও কমই বলে মনে হয়। ফজলু হাসি মুখে বলল, ছেলে কেমন কি তার চেয়েও বড় কথা হচ্ছে আপনার মেয়ের ছেলেকে খুব পছন্দ। কি বলছেন এসব? ঠিকই বলছি। আমার স্ত্রীর সঙ্গে বকুলের কথা হয়েছে। আপনি বকুলকে ডেকে জিজ্ঞেসও করতে পারেন। আরে না, আমি এসব জিজ্ঞেস করব কেন? জিজ্ঞেস করে নেওয়াটা ভালো। তাছাড়া আজকালকার যুগে ছেলে মেয়েদের নিজের পছন্দে বিয়ে হওয়াটাই ভালো, তাতে সমস্যা কমে যায়। বকুল বাচ্চা মেয়ে, সে আবার। বাচ্চা মেয়েদের তো পছন্দ অপছন্দ থাকতে পারে, পারে না? শকত সাহেব ইতস্তত করে বললেন, আমি মুনার সঙ্গে আলাপ করে দেখি। মুনা রাজি হবে না। দেখুন বলে আমার স্ত্রীও ওনার সঙ্গে কথা বলবেন। আমারও মনে হয় বিয়েটা বকুলের জন্যে ভালোই হবে। আমি উঠি এখন। আরে না, বসুন, আরেক কাপ চা খান। বকুল, বকুল। ফজলু উঠে দাঁড়ালো, হাসি মুখে বলল, এখন আর চা খাবো না, বাসায় গিয়ে গোসল করব। আমি আবার অফিস থেকে ফিরেই গোসল করি, অনেক দিনের অভ্যাস। দরজা পর্যন্ত গিয়ে ফজলু আবার ফিরে এলো। ও হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি। ছেলের মা এখন ঢাকায় আছেন, কয়েকদিন ঢাকায় থাকবেন। সম্ভব হলে এর মধ্যে বকুলকে দেখিয়ে দিন। শকত সাহেব মুখ কালো করে বললেন, মুনা কিছুতেই রাজি হবে না। ওর ইচ্ছা বকুলের পড়াশোনা আগে শেষ হোক। রাজি না হলে বুঝিয়ে সুঝিয়ে রাজি করাতে হবে। দিনকাল খারাপ, মেয়ে বিয়ে দেয়া এখন মহা সমস্যা, ছেলে পাওয়া যায় না। বিয়ের যোগ্য ছেলেদের কোনো চাকরি বাকরি নেই, বেকার ঘুরে বেড়াচ্ছে। তা ঠিক। হ্যাঁ, আমাকেই দেখুন না, সামান্য চাকরি, তবুও ডিস্ট্রিক্ট জজের মেয়ের প্রস্তাবও এসেছিল। ডাক্তার ইঞ্জিনিয়ার ছেলেদের গায়ে তো হাতই দেয়া যায় না।
ঠিক বলছি না? জি, ঠিকই বলছেন। মেয়ের বিয়ে দিয়ে ঝামেলা চুকিয়ে দিন। দেখি মুনার সঙ্গে কথা বলে। শকত সাহেব রাত 10টার দিকে মুনাকে নিজের ঘরে ডেকে নিয়ে গেলেন। অপ্রাসঙ্গিক কথাবার্তা বলতে লাগলেন। শীত খুব বেশি পড়েছে। তার অফিসের কে যেন বলছিল শ্রীমঙ্গলে বরফ পড়েছে, আবহাওয়া বদলে যাচ্ছে। এরকম শীত কখনো পড়ত না, বুড়ো মরা শীত একেই বলে, ইত্যাদি। মুনা বেশ খানিকক্ষণ মন দিয়ে মামার কথা শুনল। তারপর হাসতে হাসতে বলল, এই ভদ্রলোক তোমাকে কি বললেন সেটা বলো, শুনে চলে যাই। কেন শুধু শুধু দেরি করছো? শকত সাহেব গম্ভীর হয়ে গেলেন। উনি কি বকুলের বিয়ের কথা বলতে এসেছিলেন? বুঝলি কি করে? আন্দাজ করলাম। ডাক্তার ছেলে? তুমি কি বললে? আমি নাই করে দিয়েছি। বলেছি মেয়ের বয়স খুবই কম, পড়াশোনা করছে। এখন তুই ভেবে দেখ, তুই যা বলবি তাই। আসল গার্ডিয়ান হলি তুই। মুনা হাই তুলে বলল, বিয়ে দিয়ে দাও। শকত সাহেব বুঝতে পারলেন না এটা কি সে ঠাট্টা করে বলছে না সত্যি সত্যি বলছে। তিনি চোখ বড় করে তাকিয়ে রইলেন। বিয়ে হয়ে যাওয়াটাই ভালো। কেন ভালো? কেন? বকুল হচ্ছে বউ টাইপ মেয়ে। বিয়ের জন্যে মনে মনে সে তৈরি হয়েছে। কি বলছিস তুই? ঠিকই বলছি, ছেলেটাও ভালো, প্রায় তো দেখি। তুই ভালো মতো চিন্তা করে তারপর বল। ফট করে হ্যাঁ বলার দরকার কি? এমন কোনো তো তাড়া নেই। চিন্তা করেই বলছি মামা, ওরা নিজেরা আগ্রহ করে আসছে, সেটা দেখা দরকার। এরকম আগ্রহ নিয়ে বকুলের জন্য খুব বেশি ছেলে আসবে না। আসবে না কেন? বকুল কি দেখতে খারাপ? খারাপ হবে কেন? বকুলের মতো রূপসী মেয়ে কমই আছে। কিন্তু বিয়েটির ব্যাপারে শুধু মেয়েটাকে কেউ দেখে না, সব কিছু মিলিয়ে দেখে। বিয়ের কোনো আলাপ হলে সবাই জানবে তুমি চুরির দায়ে একসময় জেলে গিয়েছিলে। চোরের মেয়েদের ভালো বিয়ে হয় না। শকত সাহেব মুখ কালো করে ফেললেন। এরকম কঠিন একটা কথা মুনা এমন স্বাভাবিকভাবে বলল, মুখে এতটুকু আটকালো না। বিয়ে দিয়ে দাও মামা, বকুলের ওই ছেলেকে খুবই পছন্দ। ওর পছন্দের কথাটা আসছে কেন? আসবে না কেন? নিশ্চয়ই আসবে। বিয়েটা তো সেই করছে। পছন্দ করবার জন্যে ছেলেকে সে পেল কোথায়? পেয়েছে, যেভাবেই হোক। সেটা আমাদের দেখার ব্যাপার না মামা। আমি উঠলাম। বস, আর একটু বস। না মামা, আমার শরীরটা ভালো লাগছে না। বকুল আর চোখে মুনার দিকে তাকিয়ে আবার নিজের বইপত্র নিয়ে ব্যস্ত হয়ে পড়ল, যেন পৃথিবীর কোনো দিকে তার দৃষ্টি নেই। বাবু বসেছে তার উল্টো দিকে, সে পড়ছে চেঁচিয়ে। মুনা শুয়ে পড়ল। বাবু বলল, আপা, আমরা বসার ঘরে গিয়ে পড়ব? বাতি নিভিয়ে দিব এ ঘরের। দে। এত সকাল সকাল শুয়ে পড়লে যে আপা? হেমনি, ভালো লাগছে না। মাথায় হাত বুলিয়ে দেব? না, লাগবে না। বকুল এবং বাবু বাতি নিভিয়ে বসার ঘরে চলে গেল এবং প্রায় সঙ্গে সঙ্গেই আবার এই ঘরে চলে এলো। ঘর অন্ধকার। বারান্দা থেকে আলো এসে তেরছাভাবে মুনার গায়ে পড়েছে। সে আলোর জন্যেই হোক বা অন্য যে কোনো কারণেই হোক, মুনাকে খুব অসহায় লাগছে। বকুল ক্ষীণ স্বরে বলল, আপা, ঘুমিয়ে পড়েছ? না। বসি একটু তোমার পাশে? বস। বকুল মাথার কাছে এসে বসল।
বেশ কিছু সময় দুজনের কেউ কোনো সাড়া শব্দ করল না। একসময় বাবু এসে উঁকি দিল। আপা, তোমরা এমন চুপচাপ বসে আছো কেন? মুনা হালকা গলায় বলল, ইচ্ছে করলে তুইও এসে বস। বাবু এলো না, চলে গেল এবং আবার চেঁচিয়ে চেঁচিয়ে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান পড়তে লাগলো। মুনা বলল, হঠাৎ এমন চেঁচিয়ে পড়া ধরেছে কেন বলতো? এরকম মাইক লাগিয়ে কেউ পড়ে? বকুল হেসে ফেলল। মুনার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, ওদের কোন স্যার নাকি চেঁচিয়ে পড়তে বলেছেন, এতে নাকি পড়া তাড়াতাড়ি মুখস্থ হয়। তোর পড়া কেমন হচ্ছে রে বকুল? হচ্ছে, ভালো মতো পড়। বিয়ে যদি হয় তারপরও পড়াশোনা চালিয়ে যাবি। বিয়ের কথা উঠল কেন? ভালো করে জানিস কেন উঠল? তুই তো আড়ি পেতে শুনছিলি। বকুল চুপ করে গেল। মুনা হালকা গলায় বলল, অল্প বয়সে বিয়েটা খারাপ না, মন কোমল থাকে, সংসারের খারাপ দিকগুলি চোখে পড়ে না। তুমি হঠাৎ এমন করে কথা বলছো কেন আপা? আগে তো এরকম করে বলতে না। মানুষ তো সবসময় একরকম থাকে না। তুমি বদলে যাচ্ছ আপা। হ্যাঁ, বদলে যাচ্ছি, বয়স হচ্ছে। খুঁজলে দু একটা পাকা চুলো বোধহয় পাবি। বকুল নিচু গলায় বলল, আপা তুমি কাঁদছ? কি বলছিস পাগলের মতো? কাঁদবো কেন শুধু শুধু? তোমার গলাটা অন্যরকম শোনালো। অন্যরকম মানে? কেমন যেন ভারী ভারী, কান্না চেপে রাখলে যেমন লাগে। মনে হচ্ছে খুব কান্না বিশারদ হয়ে গেছিস। মুনা নিচু গলায় হাসল। বকুলও হেসে ফেলল। বকুল, এক কাপ চা বানিয়ে আনতো, মাথা ধরেছে। আদা থাকলে আদা দিস, না থাকলে লিকার চা। আর দরজাটা ভিড়িয়ে দিয়ে যা, আলো চোখে লাগছে। বকুল চা বানিয়ে ফিরে সে একটা অদ্ভুত দৃশ্য দেখল। মুনা ব্যাকুল হয়ে কাঁদছে। কান্নার দমকে সে বারবার কেঁপে উঠছে। মুখে শাড়ির আঁচল গুজে সে কান্না চেপে রাখবার প্রাণপণ চেষ্টা করছে। বকুল হতভম্ব হয়ে দরজার পাশেই দাঁড়িয়ে রইল। একবার শুধু বলল, চা এনেছি আপা। মুনা কিছুই বলল না। বকুল নিজেও তার চোখ মুছতে লাগল। কাউকে কাঁদতে দেখলেই তার কান্না পায়। সে ভাঙা গলায় ডাকল, আপা। কি? তোমার কি হয়েছে আমাকে বলবে? কিছুই হয়নি, তুই এ ঘর থেকে যা, চায়ের কাপ টেবিলের উপরে রেখে চলে যা।